আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিরবস ইংলিশ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা চার্লস ডিকেন্সের বিখ্যাত একটি নোবেল এ টেল অফ টু সিটিসের সংক্ষিপ্ত বাংলা সামারি নিয়ে আলোচনা করব। সময়টি ছিল 1775 সাল। ইংল্যান্ডে তখন রাজা তৃতীয় জর্জ এবং ফ্রান্সের রাজা 16তম লুই এর শাসনকাল। এই সময় ব্রিটেন ও প্যারিসের সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থা খুব একটা ভালো ছিল না। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই টেলচন ব্যাংকের পক্ষে কাজ করা একজন লোক নাম জেরি ক্লাঞ্চার জার্ভিস লরিকে একটি জরুরি বার্তা দেওয়ার জন্য ডোভার মেইল কোচটি থামায়। সেই বার্তায় লরিকে জানানো হলো সে যেন ডোভারে একজন যুবতী মেয়ের জন্য অপেক্ষা করে। সে তখন তাকে একটি রহস্যময় জবাব দেয়, যাতে বলা হয়েছে জীবন ফিরে পেয়েছে। ডোভারে লরি একজন যুবতী মেয়ে লুচি ম্যানেটের সাথে দেখা করে। যুবতী মেয়েটির পিতা ছিলেন একজন ডাক্তার এবং মেয়েটি নিজেকে পিতৃহারা মনে করত। সে তাকে খবর দেয় যে তার পিতাকে ফ্রান্সে পাওয়া গিয়েছে। লরি তখন তাকে ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চল অ্যান্টইনে বিপ্লবী আর্নেস্ট দেফার্স ও তার স্ত্রীর কাছে নিয়ে যায়, যারা তার পিতাকে তাদের সরাইখানার চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল। দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে নিজ পেশা বাদ দিয়ে তিনি জুতা সেলাই করেছেন, ফলে তার পূর্বের সব কিছু ভুলে গিয়েছেন। লরি তাকে জানায় একমাত্র লুচির ভালোবাসা ও সেবা যত্নই পারে ডক্টর আলেকজান্ডার ম্যানেটকে তার পূর্বের স্মৃতিশক্তিতে ফিরিয়ে আনতে। এবার আমরা একটু এগিয়ে 1780 সালের ইংল্যান্ডে চলে আসি। চার্লস ডার্নে নামক একজন ফরাসি যুবকের ওপর ইংরেজ রাজার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রধান সাক্ষী হলো তার বন্ধু জন বারসাত ও রজার ক্লাই নামক দুইজন গুপ্তচর। একজন বিখ্যাত আইনজীবী মিস্টার স্ট্রাইভার তার পক্ষে মামলা লড়ছিলেন, তবে তার অকর্মণ্য সহকারী সিডনি কার্টনের কারণে সে মামলা থেকে খালাস পেয়ে যায়। সে কোর্টকে যুক্তি দেখায় সে আর চার্লস দেখতে একই রকম, ফলে মামলা দুর্বল হয়ে যায়। লুচি ম্যানেট ও তার পিতা ডাক্তার ম্যানেট কোর্টে সিডনি কার্টনের মামলা লড়ে যাওয়া পর্যবেক্ষণ করছিলেন। সে রাতেই কার্টন তাদের মক্কেল চার্লস ডার্নেকে একটি ঝর্ণার পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে লুচির মতো মেয়ের সহানুভূতি পেলে কেমন লাগবে। এদিকে ফ্রান্সে মার্কুইস অ্যাভ্রেমন্ট গিয়েছিলেন রাজার সাথে দেখা করতে। রাজা সময় না দেয় রাগ করে বেরিয়ে যান মার্কুইস অ্যাভ্রেমন্ট এবং রাস্তায় তার ঘোড়ার গাড়ির নিচে চাপ পড়ে একটি শিশু নিহত হয়। এতে তার মাঝে একটুও অনুশোচনা কাজ করেনি, বরং সে তার গাড়ি থামিয়ে তাদের নিহত শিশুর পিতার দিকে একটা সোনার মুদ্রা ছুড়ে দেয়। সেখানেই তার সাথে দেখা হয় বিপ্লবী মসিয়ে দেফার্জ এর সাথে। তার কথা শুনে মজা পেয়ে তার দিকেও সে একটা মুদ্রা ছুড়ে দেয়। গাড়ি ছেড়ে দিলে সে তার মুদ্রাটি জানালা দিয়ে ছুঁড়ে মারে এবং উধাও হয়ে যায়। বাড়ি ফেরার পথে একজন শ্রমিক তার ঘোড়ার গাড়ির দিকে হা করে তাকিয়েছিল। পরে তাকে জিজ্ঞাসা করলে জানায় ঘোড়ার গাড়ির গায়ে একজন ভূতের মতো লোক ঝুলেছিল। যাই হোক, তাদেরকে সাবধান হতে বলে বাড়ি ফিরে আসে মার্কুইস অ্যাভ্রেমন্ট। বাড়ি ফিরে তার ভাতিজা চার্লস ডার্নে ওরফে চার্লস অ্যাভ্রেমন্টের অপেক্ষায় থাকেন। ডিনারের সময় চার্লসের আগমন ঘটে। সে তাকে লন্ডন থেকে ফিরতে দেরির কারণ জানতে চায়। সে তার উপর দিয়ে যাওয়া বিপদের কথা জানায়। তাকে আরও বলে অ্যাভ্রেমন্ট পরিবারের উচিত তাদের গরিব প্রজাদের কাছে ক্ষমা চাওয়া। চার্লস যখন জমিদারির মালিক হবে সে তার সকল সম্পদ প্রজাদের মাঝে দান করে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে। দুজনের মাঝে নানা তিক্ত কথার মাধ্যমে তাদের খাওয়া দাওয়া শেষ হয়। সকালে মার্কুইস অ্যাভ্রেমন্ট এর মৃতদেহ পাওয়া যায়। বুকে গেঁথে থাকা ছুরির মধ্যে লেখা ছিল, একে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও, জ্যাক। বছরখানেক পরের কথা। চার্লস ডাক্তার ম্যানেটের সাথে দেখা করে লুচির প্রতি তার ভালোবাসার কথা জানায়। ডাক্তার ম্যানেট তার মেয়ের সুখের জন্য তার পরিচয় জানতে চায়নি। বিয়ের দিন সকালে সে তার আসল পরিচয় জানালে ডাক্তার ম্যানেটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একবার ভেবেছিলেন সে বিয়ে ভেঙে দিবে, কিন্তু তার মেয়ের কথা চিন্তা করে মনের দুঃখ সয়ে যায়। একই সময় বিয়ের আগে সিডনি কার্টনও লুচির সাথে দেখা করতে আসে। তার ভালোবাসার কথা জানালে লুচি তাকে সুস্থ ও সৎ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে। লুচির সহানুভূতিপূর্ণ কথা শুনে সে কেঁদে ফেলে। এক পর্যায়ে লুচিও কেঁদে ফেলে। লুচিকে জানায় যেহেতু
তার মনে সিডনির জন্য সহানুভূতি ও ভালোবাসা আছে, সে একদিন না একদিন তার প্রতিদান দিবেনি। রজার ক্লাই নামের যে গুপ্তচর চার্লসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, জানাজার মিছিলে সে জেরি ক্রাঞ্চার ঢুকে যায় এবং তার লাশ চুরি করে। অন্যদিকে জন বারসাতকে অ্যান্টনিও দেফার্জের পানশালায় দেখা যায়। সে আসলে গোপনে তাদের ওপর গোয়েন্দাগিরির কাজ করছিল। আর ডাক্তার ম্যানেটের আবার স্মৃতি বৈকল্য হয়। 9 দিন পর তিনি তার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন। ডার্নির সাথে সিডনি কার্টন দেখা করে পুনরায় তার বন্ধু হতে চায়। ডার্নি তার কথা শুনে অবাক হয়। 1789 সাল, প্যারিসে কৃষক ও শ্রমিকরা বাস্তিল দুর্গ আক্রমণ করে ও ফরাসি বিপ্লব শুরু হয়। তারা অভিজাতদের যেখানে পাচ্ছিল ধরে ধরে রাস্তায় নিয়ে হত্যা করছিল। এভরেমন্ট এস্টেটে গ্যাবেল নামে একজন কর্মচারী ছিল, তাদের জেলে ঢোকানো হলো। 3 বছর পরে তাদের উদ্ধারের জন্য সে চার্লস ডার্নিকে চিঠি লিখে। নিজের লোকের এমন ভয়ঙ্কর বিপদ দেখে সে সাথে সাথেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রান্সে পৌঁছানোর পর তাকে একজন দেশ থেকে হিসেবে বিপ্লবীরা গ্রেফতার করে। সেখানে তাকে 1 বছর 3 মাস কারাবরণ করার পর তার বিচার কাজ শুরু হয়। তাকে উদ্ধারের জন্য ডাক্তার ম্যানেট ও তার মেয়ে লুসি সেখানে চলে যায়। ডাক্তার ম্যানেট বিরোধীদের মাঝে তার প্রভাবকে কাজে লাগিয়ে চার্লস ডার্নিকে কারামুক্ত করার চেষ্টা করেন। ডার্নি খালাস পায় ঠিকই, কিন্তু সে রাতেই তাকে অন্য একটি মামলায় আবার গ্রেপ্তার হতে হয়। এবার তার বিরুদ্ধে অভিযোগ তোলে দেফার্জ ও তার প্রতিশোধ পরায়ণ স্ত্রী। সিডনি কার্টন প্যারিসে আসেন এবং চার্লসকে মুক্ত করার জন্য জন বারসাদের সাহায্য নেন। জন বারসাদের নতুন একটা পরিচয় আবিষ্কার হয়। সে হলো লুসির মেইড মিস প্রোচের হারিয়ে যাওয়া ভাই। ডার্নের বিচার কার্যের সময় দেফার্জ আদালতে একটি চিঠি উপস্থাপন করে। এই চিঠিটি জনাব ম্যানেটের পুরনো জেলের কামরায় পাওয়া যায়। এই চিঠির মাধ্যমে জানা যায় কেন তাকে 18 বছর জেলে থাকতে হয়েছিল। চিঠি থেকে জানা যায় এভরেমন্টরা 2 ভাই তার সাথে দেখা করছিল একটি ধর্ষিতা মেয়েকে চিকিৎসা করানোর জন্য। তাদের 2 ভাইয়ের একজন তাকে ধর্ষণ করে ও গায়ে ধারালো বস্তু দিয়ে আঘাত করে। তারপর ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা ডাক্তার ম্যানেটকে ষড়যন্ত্র করে জেলখানায় পাঠায়। এই ঘটনা শুনে বিচারকরা ডার্নিকে 24 ঘন্টার মাঝে মৃত্যুদণ্ডের আদেশ দেন, কারণ অপরাধীরা ডার্নের পূর্বপুরুষ। সেদিন রাতেই সিডনি কার্টন মাদাম দেফার্জের পানশালায় যায় এবং তার ষড়যন্ত্রের কথা গোপনে শুনে ফেলে। আসলে মাদাম দেফার্জ পিতামাতা এভরেমন্টদের হাতে খুন হয়েছিল। প্রতিশোধ পরায়ণতা এমন নিচু পর্যায়ে পৌঁছেছিল যে সে লুসি ও তার নিষ্পাপ কন্যাকেও কিভাবে ফাঁসি দেওয়া যায় সে ষড়যন্ত্র শুরু করছিল। কার্টন এই অবস্থা দেখে ডাক্তার ম্যানেট ও তার কন্যাকে তড়িঘড়ি করে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেন। সে আর জন বারসাত রাতে ডার্নের সাথে দেখা করে। পোশাক পরিবর্তনের সুতোয় তাকে অজ্ঞান করে জন বারসাদের মাধ্যমে বাহিরে পাঠিয়ে দেয় এবং তার জায়গায় সে অবস্থান নেয় ও গিলোটিনের জন্য সে অপেক্ষা করে। তারপর প্যারিসে অদূরে অপেক্ষারত লুসি ও ডাক্তার ম্যানেটের সাথে তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। এদিকে মাদাম দেফার্জ লুসিকে হত্যার উদ্দেশ্যে প্যারিসে তাদের বাসায় আসে। সেখানে সে মিস প্রোসকে পায়। মিস প্রোসের সাথে তার ধস্তাধস্তি হয়। মাদাম দেফার্জ তার নিজের গুলিতে নিহত হয়। জীবনের যে আসলেই মূল্য রয়েছে এটা জেনেই পরের দিন সকালে গিলোটিনের মাধ্যমে মৃত্যু হয় সিডনি কার্টনের। এই সংক্ষিপ্ত সামারিটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।